সবাইকে আবারও অভিনন্দন আমার চ্যানেল ফারজানা আহমেদে। চলে এসেছি নতুন আরও একটি পর্ব নিয়ে। আর আজকে আমাদের নিবেদন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর 7ম পর্ব। মামুন বলল, কি কেমন দেখছো, বাসা পছন্দ হয়? মোনা এতটা আশা করেনি। সে মুগ্ধ কণ্ঠে বলল, খুবই সুন্দর। তুমি মোটামুটি বলেছিলে কেন? মামুন হাসতে শুরু করলো। এসো পিছনের বারান্দাটা দেখো। পেছনের বারান্দা আছে নাকি? থাকবে না মানে? এখন বলো বাসা কেমন? চমৎকার, সত্যি চমৎকার। একটু দূর হয়ে গেল, তাই না? হোক দূর, বসবার কোনো ব্যবস্থা নেই। মামুন পা ছড়িয়ে মেঝেতে বসলো। জিনিসপত্র কিনে ঘর দুয়ার গোছানো এখন। চলো আজ ফেরার পথে বড় দেখে একটা খাট কিনে ফেলি। তোমার মাথায় শুধু খাট ঘুরছে? তা ঘুরছে। ফোমের একটা গদি কিনবো, বুঝলে মোনা? 950 টাকা দাম। বাজে খরচ করার পয়সা আমাদের নেই। ওইটা আমি কিনবই, তুমি যাই বলো না কেন। দাঁড়িয়ে আছো কেন, বসো। মামুন হাত ধরে মোনাকে টেনে পাশে বসালো। কেমন নির্জন চারদিক, একটু যেন গা ছমছম করে। মোনা ক্ষীণ স্বরে বলল, হাত ছড়াও প্লিজ। এইরকম করছো কেন তুমি? আমার উপর বিশ্বাস নেই তোমার? মোনা জবাব দিল না। মামুন তাকে কাছে টানলো, গাঢ় স্বরে বলল, এমন শক্ত হয়ে আছো কেন? কেউ তো দেখছে না। চলো আজ যাই, সন্ধ্যা হয়ে আসছে। হোক সন্ধ্যা, তুমি বসো তো। তুমি এরকম করো, বসতে ভালো লাগে না। কিচ্ছু করবো না, তুমি সহজ হয়ে বসো। ওয়ার্ড অফ অনার? হ্যাঁ, ওয়ার্ড অফ অনার। শুধু আমার হাত থাকবে তোমার হাতে, নাকি তাতেও আপত্তি? না, তাতে আপত্তি নেই। মামুন গাঢ় স্বরে বলল, চলো তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি। আর ভাল লাগছে না। আগে যে এরকম কথা ছিল সেরকমই করি। কাজী অফিসে গিয়ে ঝামেলা মিটিয়ে দিই। মামা রাজি হবে না, ছোট করে হলেও একটা অনুষ্ঠান করতে হবে। মুনার কথা শেষ হবার আগেই মামুন তাকে জড়িয়ে ধরে চুমু খেলো। মুনা কোনো বাধা দিল না। তারা সন্ধ্যা না মিলানো পর্যন্ত থাকলো সেখানে। রহস্যময় কিছু সময় কাটলো তাদের। মুনা রোজ ভাবে সকাল সকাল ঘুমোতে যাবে, কিন্তু রোজই দেরি হয়। আজও দেরি হলো। 12টার সময় বাতি নেভাতে যেতেই বকুল বলল, একটু পরে আপা, আর 5 পৃষ্ঠা বাকি আছে। মুনা বিরক্ত স্বরে বলল, মশারির ভেতরে বসে গল্পের বই পড়িস কেন? চোখ নষ্ট হবে। আর প্রতিদিন একটা করে বই জোগাড় করিস থেকে। ফজলু ভাই এনে দেয়। আমি বারান্দায় বসছি, বই শেষ হলে ডেকে দিস। আজ গরম নেই, আশ্বিনের শেষাশেষি। শেষ রাতের দিকে ভালো ঠান্ডা পড়ে। মোনা ক্যাম্প খাটে বসে অপেক্ষা করতে লাগলো। 5 পৃষ্ঠা বাকি কথাটা মিথ্যা, অনেকখানি বাকি। মোনাকে ডাকতে কেউ আসে না। শওকত সাহেবকে বারান্দার দিকে আসতে দেখা গেল। তিনি মোনাকে দেখে অবাক হয়ে বললেন, অন্ধকারে বসে আছিস কেন? 12:30 বাজে। এমনি বসে আছি। তুমি নিজেও তো অন্ধকারে হাঁটাহাঁটি করছো, কিছু খুঁজছো নাকি? দড়ি আছে? দড়ি দিয়ে কি করবে? মশারি খাটাবো। মশারি তো খাটানোই আছে, আবার নতুন করে খাটাবে কি? শওকত সাহেব থেমে থেমে বললেন, বসার ঘরে বিছানা করেছি, আজ থেকে আলাদা শোব। কেন? প্রত্যেক দিন রোগীর সাথে শুয়ে শুয়ে শরীরটাই আমার খারাপ হয়ে গেছে। শওকত সাহেব বিরক্তির ভঙ্গি করে বসার ঘরের দিকে গেলেন। সেখানে সত্যি সত্যি একটা বিছানা করা হয়েছে। নোংরা একটা মশারি খাটানোর চেষ্টাও হচ্ছে। মশারির 3 কোণা শিথিলভাবে ঝুলছে। দড়ির অভাবে 4 নম্বর কোণাটিরও গতি হচ্ছে না। মুনা বলল, দুপুর রাতে দড়ি পাওয়া যাবে না, তুমি একটা কয়েল জ্বালিয়ে শুয়ে থাকো। কয়েল আছে? আছে, এনে দিচ্ছি। আচ্ছা মামা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি আবার হবে? রুগীর সাথে ঘুমোতে চায় না, এর মধ্যে হওয়া হুয়ের কি আছে? এই কথা না, তুমি নাকি প্রতিদিন দুপুরে অফিস বাদ দিয়ে ঘরে এসে বসে থাকো। কে বলেছে? লতিফা? হ্যাঁ, ব্যাপার কি? ব্যাপার কিছু না, অফিসে একটা ঝামেলা যাচ্ছে। ঝামেলা গেলে তো সেখানে বেশিক্ষণ থাকা উচিত না। কি ঝামেলা বলো? শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, ভেজর ভেজর করিস না, কয়েল জ্বালিয়ে দিয়ে যা। আর দেখ হাত পা পাওয়া যায় কিনা, বিশ্রী গরম। গরম কোথায়, বেশ তো ঠান্ডা। শওকত সাহেব গুম হয়ে বসে রইল। এখন তিনি আর কথা টথা বলবেন না। মুনা কয়েল আনতে গেল। মামির ঘরের ড্রয়ারে 1 প্যাকেট কয়েল আছে। লতিফা জেগেছিলেন। মুনা ড্রয়ার খুলতেই তিনি ক্ষীণ স্বরে বললেন, তোর মামা আলাদা ঘুমাচ্ছে কেন রে? এই ঘরে গরম লাগে? বাতাস টাতাস নেই? ফ্যান আছে তো। ফ্যানের বাতাসে তার ঘুম হয় না। এক একজনের এক এক স্বভাব।
লতিফা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এতদিন তো ঘুম হয়েছে, আজ হবে না কেন? বলতে বলতেই তার গলা ভারী হয়ে এলো। মোনা এসে বসলো বিছানার পাশে। লতিফা বললেন, একসময় তোর মামা আমাকে বিয়ে করবার জন্য কত কাণ্ড করেছে। এই গল্প মুনার জানা, মামির কাছ থেকে অসংখ্যবার শুনেছে। আজ রাতে আরেকবার হয়তো শুনতে হবে। মুনা, কী সব পাগলামি কাণ্ড যে সে করেছে। একবার শুনলাম সে বিষ খাবে, 1 বোতল রেটম নাকি যেন জোগাড় করেছে। আমি ভয়ে বাঁচি না। কি কেলেঙ্কারি কাণ্ড! বাড়িতে সবাই দোষ দিচ্ছে আমাকে। আমি কি জানি বল? আমার সঙ্গে কোনোদিন তার একটা কথাও হয়নি। বলতে বলতে শাড়ির আঁচলে লতিফা চোখ মুছলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য মোনা বলল, বকুলের হবু শাশুড়ি নাকি লম্বায় 1.5 ফুট। বিয়ের ডেট ফেট ফেলে দিয়েছ নাকি মামি? না, ডেট হয়নি, বিয়ে নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। 2 বিয়ানে কী নিয়ে গল্প করলে? লতিফা খানিকক্ষণ চুপ করে থাকলেন। সম্ভবত মনে করতে চেষ্টা করছেন, কিছুই মনে করতে পারলেন না। মোনা বলল, শুয়ে থাকো মামি, বাতি নিভিয়ে দিই। লতিফা চাপা স্বরে বললেন, আমি বেশি দিন বাঁচব না রে। বুঝলে কীভাবে? কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমি আর তোর মা দুজনে বসে ভাত খাচ্ছি। স্বপ্নে মরা মানুষদের সঙ্গে খেতে বসা দেখা খুব খারাপ। যে দেখে সে আর বাঁচে না। কি দিয়ে ভাত খাচ্ছিলে? লতিফা জবাব দিলেন না। চোখ বন্ধ করে শুয়ে রইলেন। মোনা বাতি নিভিয়ে বের হয়ে এলো। বকুলের 5 পৃষ্ঠা এখনো শেষ হয়নি। মোনা কোনো কথা না বলে বাতি নিভিয়ে দিল। বকুল বলল, আর একটা পাতা আপা, প্লিজ। কোনো কথা না, ঘুমো। এই পাতাটা শেষ না করলে আমার ঘুম আসবে না। ঘুম না এলে জেগে থাক, কথা বলিস না। কি বই এটা? উপন্যাস। কার লেখা? সতীনাথ বাহাদুরের অচিন রাগিনী। ফজলু ভাই এনে দিয়েছেন লাইব্রেরি থেকে। ভালো নাকি খুব? মোটামুটি। মোটামুটি? তুই যেভাবে পড়ছিস তাতে তো মনে হয় রসগোল্লা ধরনের উপন্যাস। বকুল খিলখিল করে হেসে উঠে জড়িয়ে ধরল মোনাকে। মোনা বিরক্ত স্বরে বলল, হাত উঠিয়ে নে, গরম লাগছে। বকুল হাত সরালো না। আরও কাছে ঘেঁষে এসে বলল, তুমি এত ভালো কেন মোনা আপা? জানি না কেন, বিরক্ত করিস না। বকুল মৃদুস্বরে বলল, একটা গল্প বলো না আপা। কি মুশকিল, রাত 1:30টার সময় গল্প কিসের? একটা বলো আপা, তোমার পায়ে পড়ি। ভূতের গল্প। সত্যি সত্যি তোমার পায়ে ধরছি কিন্তু। আহ, কেন সুরসুরি দিচ্ছিস? আপা প্লিজ প্লিজ। মোনাকে গল্প শুরু করতে হলো। ওপাশের বিছানা থেকে বাবু ক্ষীণ সুরে বলল, একটু জোরে বলো আপা, আমিও শুনছি। মোনা অবাক হয়ে বলল, এখনও জেগে আছিস? ঘুম আসছে না, কি করব। এইটুকু বয়সে আবার ঘুম আসে না কেন? আজও মাথা ধরেছিল? বাবু অস্পষ্টভাবে কি যেন বলল, পরিষ্কার বোঝা গেল না। মোনা উঁচু গলায় বলল, কি বলছিস, ভালো করে বল। ধরেছিল? হ্যাঁ। কাল সকালে মনে করিস তো, একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। গল্প শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বকুল বলল, বাথরুমে যেতে হবে, তুমি একটু দাঁড়াও। বাবুও বাথরুম পেয়ে গেল। বাবু বলল, আজ না ঘুমিয়ে সারা রাত গল্প করলে কেমন হয় আপা? মোনা বিরক্ত স্বরে বলল, ফাজলামো করিস না, বাথরুম শেষ করে ঘুমোতে চা, আর একটি কথাও না। তারা 3জন দরজা খুলে বাইরে বেরিয়েই দেখল শওকত সাহেব উবু হয়ে বারান্দায় বসে আছেন। অন্ধকার বারান্দা। তার হাতের জ্বলন্ত সিগারেট শুধু ওঠানামা করছে। মুনা ডাকল, মামা। তিনি ফিরে তাকালেন, কোনো উত্তর দিলেন না। একা একা কী করছো মামা? কিছু করছি না। শওকত সাহেব নিঃশব্দে ঘরের ভিতর ঢুকে গেলেন। বকুল চাপা সরে বলল, বাবার কি হয়েছে মুনা আপা? মুনা বলল, কিছুই হয়নি, ঘুম আসছে না, তাই বসেছিল বারান্দায়। কেন জানে বকুলের মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার বসে থাকার ভঙ্গিটা কেমন দুঃখী দুঃখী। তার মনে হলো বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। মানুষের কত রকম গোপন দুঃখ থাকে, তার নিজেরও আছে। প্রায়ই সে এরকম একা একা কাঁদে। তার মতো দুঃখ তো বাবা মাদেরও থাকতে পারে। ভাবতে ভাবতে বকুলের চোখ ঝাপসা হয়ে গেল। অল্পতেই তার কান্না পায়। সকাল 9টার মতো বাজে। বাকের জলিল মিয়ার চায়ের দোকানের সামনে বিমর্ষ মুখে দাঁড়িয়েছিল। কড়া রোদ বাইরে, বাকেরের কপালে বিন্দু বিন্দু ঘাম। জলিল মিয়া ডাকল, বাকের ভাই আসেন, চা খান। বাকের জবাব দিল না। সব কথার জবাব দেওয়া ঠিক না, এতে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। সে এগিয়ে গিয়ে পান বিড়ির দোকানটার সামনে দাঁড়ালো।
বেশ কয়েকজন কাস্টমার দাঁড়িয়ে আছে সেখানে। দোকানদার সবাইকে বাদ দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, কি দেব বাকের ভাই? সিগারেট দেন। 5-5? বাকের এমন ভঙ্গিতে তাকালো যেন সে দারুণ বিরক্ত হয়েছে। তাকে ক্ষমা করা দেওয়ার ভঙ্গিতে বলল, অন্য কোনো সিগারেট খাই? দোকানদার জিভে কামড় দিয়ে একটা সিগারেট বের করলো। বাকের গম্ভীর গলায় বলল, 1 প্যাকেট দে। সে একটা চকচকে 100 টাকার নোট ছুঁড়ে ফেলল। আজ তার মন নানা কারণে খারাপ হয়ে আছে। গতরাতে খবর পাওয়া গেছে ইয়াদ চাকরি পেয়েছে। দিনরাত 24 ঘন্টা ইয়াদের সঙ্গে ওঠা বসা, অথচ এই খবরটা ইয়াদ তাকে দেয়নি, অন্যর কাছ থেকে জানতে হলো। খবরটা যাচাই করবার জন্য সে 7 সকালে গিয়েছিল ইয়াদের বাড়ি। ইয়াদ হাই তুলে বলল, আর কতদিন এমনি এমনি ঘুরবো? আর চাকরিটাও খারাপ না, ঘোরাঘুরি আছে, টিএ পাওয়া যায়। কবে থেকে চাকরি? সামনের মাসের 1 তারিখ থেকে। দেরি আছে, চল যাই, চা খেয়ে আসি। নাস্তা করেছিস? চা খেতে খেতেই বাকের একবার বলল, আমরা 4 জন মিলে যে স্পেয়ার পার্টস এর দোকান দেব বলেছিলাম, তার কি? আরে ধুর, এসব কি আর হয় নাকি? 2 জন তো ভেগেই গেল, বিয়ে শাদি করে একেবারে গেরস্ত। তুই আর আমি 2 জনে মিলে করতে পারতাম। পয়সা কই? ইয়াদ খানিকক্ষণ পরে গলা নিচু করে বলতে লাগলো, বড় ভাই এদিকে আবার ফেচাং বাঁধিয়ে দিয়েছে। আইএ পাস এক মেয়ের সাথে সম্বন্ধ করে ফেলেছে। মেয়ে কালো, কিন্তু সুইট দেখতে, একটু অবশ্যই রোগা। বাকের একটি কথাও বলল না, গম্ভীর হয়ে রইল। ইয়াদ নিজের মনে কথা বলে যেতে লাগলো, আমি নিজে তো ম্যাট্রিকটাও পাশ করতে পারলাম না, এদিকে বউ হলো আইএ, শালা কেলেঙ্কারি অবস্থা। এখন বউ যদি বিয়ে পড়তে চায় তাহলে গেছি, বড় ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেলাম। ইয়াদের মুখ দেখে মনে হলো না ঝঞ্ঝাটের জন্য সে বিরক্ত, বরং মনে হলো সে সমস্ত ব্যাপারটাই বেশ উপভোগ করছে। বাকের চা শেষ না করেই উঠে এলো। এটা ঠিক যে পাড়ার সবাই তাকে খাতির করে, কিন্তু দল ভেঙে যাচ্ছে। এইসব লাইনে দল ভেঙে গেলে খাতির থাকে না, দেখতে দেখতে চ্যাংড়ারা উঠে আসবে। গত সপ্তাহেই তার চোখের সামনে মজনু সিগারেট টানতে টানতে রিকশায় উঠল। একটা চর দিলে 2টো চরের জায়গা নেই যার তার এত বড় সাহস। বাকের জলিল মিয়ার চায়ের স্টলে ঢুকল। জলিল মিয়া নিজেই গলা উঁচিয়ে ডাকল, গফর, গরম পানি দিয়া ভালো কইরা বাকের বাইরে চা দে, কাপ ধুইয়া দিস। বাকের বসে রইল উদাস ভঙ্গিতে। এখানে চুপচাপ বসে থাকা ছাড়া এখন আর কোনো কাজ নেই। স্কুলের সময় হয়ে গেছে। পাড়ার মেয়েরা স্কুলে রওনা হয়েছে দল বেঁধে। দেখতে এত ভালো লাগে। বাকের লক্ষ্য করতে লাগলো কোনো ছোকরা মাস্তান ফিস দেয় কিনা, টেনে জিভ ছিঁড়ে ফেলবে সে। তার পাড়ায় মেয়ে ছেলের অসম্মান হতে দেবে না। মুনা ঘর থেকে বেরোলো 10টার দিকে। অফিসে পৌঁছতে পৌঁছতে নিশ্চয়ই 11টা বেজে যাবে। রোজ দেরি হয়। কালো সে ঘর থেকে বের হয়েছে 11টায়। বাকের চায়ের স্টল ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। এই যে মুনা, অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ। সকালবেলা আর কোথায় যাব? মামাকে বলবে কাজের মেয়ে একটা জোগাড় করেছি। ঠিক আছে, বলবো। বাকের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো। মুনা কিছু বলল না। বাকের হালকা স্বরে বলল, তোমার অফিসে যাব একদিন। মেয়ে ছেলেরা কাজ করছে, দেখতে ভালো লাগে। আপনারা কিছু করবেন না, গায়ে ফু দিয়ে বেড়াবেন? মেয়েরাও যদি তাই করে তাহলে হবে কিভাবে? তোমাদের জন্যই তো কিছু করতে পারি না। মেয়েরা সব কাজকর্ম নিয়ে নেয়। বাংলাদেশ একেবারে নারীমহল হয়ে যাচ্ছে। আমরা এখন অন্ধরে ঢুকে রান্নাবান্না করব। হা হা হা। বাকের রাস্তা কাঁপিয়ে হাসতে লাগলো। নিজের কথা তার নিজেরই খুব মনে ধরেছে। সে বড় রাস্তার মোড় পর্যন্ত গেল। এই সময় রিক্সা পাওয়া মুশকিল, কিন্তু সে ছোটাছুটি করে রিক্সা নিয়ে এলো। রিক্সাওয়ালাকে গম্ভীর গলায় বলল, আপামনিকে তুরন্ত নিয়ে যাবি। মুনার ধন্যবাদ জানিয়ে কিছু একটা বলা উচিত, কিন্তু সে কিছু বলল না। বাকের বলল, মুনা, ভাড়া দিতে হবে না। কেন দিতে হবে না? কেন? দিয়ে দিয়েছি। বাকের উদাস ভঙ্গিতে সিগারেট ধরালো। তার এখন কিছু করার নেই। মোটর পার্টসের দোকানে আগে এই সময়টায় আড্ডা দিতে বসতো। সে আড্ডাটা এখন আর নেই। লোকজন আসে না। একা একা কতক্ষণ বসে থাকা যায়? সে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটতে লাগলো। কোনো কিছুই তাকে আকর্ষণ করছে না। রাস্তার পাশে রিক্সাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে প্যাসেঞ্জারের ঝগড়া বেঁধে গেছে। অন্য সময় হলে প্যাসেঞ্জারের পক্ষ নিয়ে
রিকশাওয়ালার গায়ে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিত। আজ সে ইচ্ছেও হলো না। মুনার সঙ্গে রাস্তাঘাটে দেখা হবার পর তার এরকম হয়, বেশ কিছু সময় কিছুই ভালো লাগে না। বাকের গ্রিন ফার্মেসিতে ওকে দিল। ডাক্তার ছেলেটি এখনও আসেনি। সে এলে তার সঙ্গে কিছুক্ষণ বসা যেত। বাকের গম্ভীর গলায় বলল, ডাক্তার কখন আসবে? দুপুরের পরে। দেখি টেলিফোনটা দেখি। ফার্মেসির নীল শার্ট পরা লোক বিরক্ত হয়ে বলল, ফোন তালা দেয়া, চাবি নেই। এই লোকটি নতুন এসেছে, তাকে বোধ হয় ঠিক চেনে না। বাকের ঠান্ডা গলায় বলল, চাবি না থাকলে তালা ভাঙার ব্যবস্থা করো। লোকটি তাকিয়ে আছে সরু চোখে। বাকের থমথমে গলায় বলল, ফাজলামি কথাবার্তা আমার সাথে বলবে না, চট দিয়ে চাপার দাঁত ফেলে দেব। টেলিফোনে তালা দেয়া। তোমার বাবার টেলিফোন? লোকটি টেলিফোন বের করলো। সত্যি বোধ হয় চাবি নেই। সেফটি ফিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তালা খুলল। কাকে ফোন করা যায়? মুনাকে করলে কেমন হয়? মাঝে মাঝে সে মুনার সঙ্গে কথা বলে। মুনা ভীষণ বিরক্ত হয়, তবু করে। কিন্তু মুশকিল হচ্ছে টেলিফোনটি বড় সাহেবের ঘরে। মুনাকে ডেকে আনতে হয়। আজও তাই হলো। বড় সাহেব তাকে লাইনে থাকতে বলে মুনাকে আনতে খবর পাঠালেন। হ্যালো, আমি বাকের। কি ব্যাপার? রিক্সা ভাড়া দাওনি তো? আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। সে তো আপনি আমাকে বলেছিলেন। আবার টেলিফোন কেন? তোমার কাছ থেকে আবার সেকেন্ড টাইম ভাড়া নিল কি না সেটা জানার জন্য। রিক্সাওয়ালারা যা হারামি, হা হা হা। আর কিছু বলবেন? না। তোমাদের বিয়ের ডেট হয়েছে নাকি? না, এখনো হয়নি। হ্যালো মুনা, আমার কানেকশন আছে। আমি হাফ প্রাইজে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে দেব। জাস্ট 10 দিন আগে আমাকে বলতে হবে। ঠিক আছে, বলবো। এখন টেলিফোন রাখি। হ্যালো শোনো, তোমাদের ওই ফ্যানটার কিছু করা গেল না। অসুবিধা নেই, যেটা আছে সেটা ইউজ করো, নো প্রবলেম। ঠিক আছে, এখন রাখছি, আমার কাজ আছে। মুনা টেলিফোন নামিয়ে রাখলো। বাকের অলস ভঙ্গিতে হেলান দিয়ে বলল, একটা খুব ঠান্ডা দেখে পেপসি নিয়ে আসো তো। বলবে বাকের বাই চায়। নীল শার্ট পরা লোক পেপসি আনতে গেল। বাকের রাস্তার দিকে তাকিয়ে বসে রইল। শওকত সাহেব অফিস এলেন লাঞ্চের পর। সবাই তখনও লাঞ্চ সেরে ফেরেনি। অফিস ফাঁকা ফাঁকা। শওকত সাহেবের মনে হলো সবাই তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। ডিসপেস সেকশনের মল্লিকবাবু তাকে দেখেই যেন হঠাৎ করে ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। শওকত সাহেব বললেন, ভালো আছেন মল্লিকবাবু? মল্লিকবাবু অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে বললেন, জি ভালো। আপনি ভালো তো? বড় সাহেব আছেন? আছেন, অফিসেই আছেন। যান না, দেখা করুন গিয়ে। শওকত সাহেব বড় সাহেবের কাছে গেলেন না। যাবার সাহস সঞ্চয় করতে তার কিছু সময় লাগবে। ছোকরা মতো একটি ছেলেকে দেখা যাচ্ছে ক্যাশ সেকশনে। নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নাকি? মল্লিকবাবু বললেন, চা খাবেন? জি না। ক্যাশ সেকশনের নতুন ছেলেটি আর চোখে তার দিকে তাকাচ্ছে। তার খবর শুনেছে বোধহয়। জসিম সাহেব ঢুকলেন। খুব ফুর্তিবাজ লোক। রসিকতা না করে 1 সেকেন্ডও থাকতে পারেন না। শওকত সাহেবকে দেখে তিনিও কেমন জানি হক চকিয়ে গেলেন। শুকনো হাসি হেসে বললেন, কি ভালো? জি ভালোই। দেখা হয়েছে বড় সাহেবের সঙ্গে? জি না। দেখা করতে বলেছেন? না, কিছু বলেননি। তবে আমার মনে হয় দেখা করা উচিত। ইনকোয়ারি কমিটি রিপোর্ট দিয়েছে। শওকত সাহেব কাপা গলায় বললেন, কি রিপোর্ট? জসিম সাহেব উত্তর না দিয়ে তার ড্রয়ার খুলে কি নিয়ে যেন ব্যস্ত হয়ে পড়লেন। বড় সাহেবের কাছে কি এখনই যাব? যান, এখনই যান। দি আর্লিয়ার দি বেটার। শওকত সাহেব ভীতস্বরে বললেন, কিছু শুনেছেন রিপোর্ট সম্বন্ধে? জি না ভাই, কিছু শুনিনি। তিনি কথাটা মাটির দিকে তাকিয়ে বললেন, তার মানে এটা মিথ্যা। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বড় সাহেব মানুষটি ছোটোখাটো, হাসিখুশি ধরনের, সহজে রাগ করেন না, কড়া ধরনের কথা বলতে পারেন না। কিন্তু তিনিও গম্ভীর। শওকত সাহেবকে দেখে মুখ অন্ধকার করে বললেন, ইনকোয়ারি কমিটির রিপোর্ট ভালো না, শুনেছেন বোধহয়। শওকত সাহেব মূর্তির মতো বসে রইলেন। ইনকোয়ারি কমিটির সুপারিশ হচ্ছে, যেই টাকার গরমিল দেখা যাচ্ছে সেটা আপনি 10 দিনের ভেতর যদি ফেরত দেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো পুলিশ অ্যাকশন নেওয়া হবে না, আর তা না হলে কেস পুলিশে হ্যান্ডওভার করা হবে। বুঝতেই পারছেন একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। আপনি টাকাটা ফেরত দিয়ে দেন। টাকা আমি কোথায় পাবো স্যার? বড় সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন।
আমি স্যার কিছুই জানি না। এটা তো শওকত সাহেব ঠিক বললেন না। আপনি না জানা মতে এটা হওয়া সম্ভব না। কাজটা করেছেন কাঁচা। আমি নিজেও ইনকোয়ারি কমিটির একজন মেম্বার। এটা ভুলে যাচ্ছেন কেন? থানা পুলিশ হলে একটা বেইজ্জতি ব্যাপার হবে। তার হাত থেকে বাঁচার ব্যবস্থা করুন। শুধু শুধু এখানে বসে থেকে সময় নষ্ট করবেন না। হেড ক্লার্কের কাছে ইনকোয়ারি কমিটির রিপোর্টের কপি আছে, সেটা নিয়ে যান, ভালো করে পড়ুন।